নমস্কার, গল্পকথা চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, নৈসর্গিক। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। নৈসর্গিক। সঞ্জয়ন অনেক দিন পর গ্রামে এসেছে, প্রায় 10 বছর তো হবে। গ্রামের সব কিছু তার চোখে রূপান্তরের দৃষ্টান্ত। সেই শৈশবে চেনা ছবি তার চোখে প্রায় অস্পষ্ট। বাস থেকে নেমে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। শৈশবে সেই যে গ্রাম ছেড়েছে, তখন ক্লাস 3-তে পড়ত। মা বাবা দুজনেই প্রায় কদিনের তফাতে মারা গিয়েছিলেন। সঞ্জয়ন তখন ছেলে মানুষ, জানতো না মা বাবার কী কারণে সেদিন মৃত্যু হয়েছিল। তারপর সঞ্জয়নের জেঠু বরুণবাবু তার ছোট কাকা অর্থাৎ তরুণবাবুকে ডেকেছিলেন। তরুণবাবুর সঙ্গে আলোচনা করে বরুণবাবু বলেছিলেন, আমার 4 ছেলে মেয়ে, আমি নিধুর দায়িত্ব নিতে পারবো না। সঞ্জয়নকে তার জেঠু নিধু বলে ডাকতেন। 3 ভাইয়ের সব ছেলে মেয়েদের থেকে নিধু বয়সে ছোট। উনি নামটা আদর করেই দিয়েছিলেন। সেই দিন সঞ্জয়নের ছোট কাকা তাকে নিয়ে চলে যান। তরুণবাবু রেলওয়েতে চাকরি করেন, হাওড়াতে পোস্টিং ছিল। সেই থেকে নিঃসন্তান কাকা কাকিমার কাছে মানুষ। ওনারা সন্তান স্নেহে সঞ্জয়নকে মানুষ করছেন। তরুণবাবুর কি মনে হলো কে জানে, হঠাৎ বললেন, সেই যে ছোটবেলা গ্রাম ছেড়েছিস, পরীক্ষা যখন হয়ে গেল, যা গ্রামটা একবার দেখে আয়, মা বাবার ভিটেটাও দেখা হবে। সঞ্জয়ন যখন গ্রাম ছেড়েছিল তখন গ্রাম এত উন্নত ছিল না। সঞ্জয়ন যত এগিয়ে যাচ্ছে ভাবছে গ্রাম বটে, সব যেন বড় লোকের বাস। ঘরবাড়ি দেখে মনে হচ্ছে শহরের আদব কায়দায় গড়ে উঠেছে, বর্ধিষ্ণু গ্রাম। তবে রাস্তাঘাট বেশি চওড়া নয়। লাল মোরামে সংকীর্ণ পথ ধরে সঞ্জয়ন এগিয়ে যাচ্ছে। এমন সময় স্কুলের শাড়ি পরা একটি মেয়ে ওর পাশ কাটিয়ে চলে যাচ্ছে। পাশ কাটানোর পর দুজনে যখন পিছন ফিরে দুজনকে দেখতে যায়, তখন সঞ্জয়ন জোর একটা হোঁচট খায়। পায়ের মধ্যম আঙুল ফেটে রক্ত ঝরতে থাকে। সঙ্গে সঙ্গে সঞ্জয়ন নিজের পা চেপে ধরে বসে পড়ে। নৈসর্গিকও দৌড়ে যায়, সেও তার সামনে বসে পড়ে। আঙুলের রক্ত তো ঝরেই পড়ছে। নৈসর্গিক কোনো চিন্তা না করে কিছু লতানো পাতা নিয়ে নিজের আঁচল থেকে ছেঁড়া টুকরো কাপড় নিজের হাতে সঞ্জয়নের পায়ে বেঁধে দেয়। সঞ্জয়ন ওর মুখের দিকে তাকিয়ে বলে, থাক থাক। ওই ক্ষণিক মুহূর্তে আর কারো মুখে কোনো কথা নেই। দুজনে দাঁড়িয়ে যে যার গন্তব্যে যাবে। কিছুটা এগিয়ে সঞ্জয়ন পিছন ফিরে জিজ্ঞেস করে, তোমার নামটা জানতে পারি? নৈসর্গিক হেসে বলে, নৈসর্গিক। নৈসর্গিক বড়লোক শিক্ষক বাবার একমাত্র মেয়ে। ওর 3 ভাই বোন। নৈসর্গিক দেখতে খুব সুন্দরী নয়, আর পড়াশোনায়ও আহামরি কিছু নয়। তবে লাবণ্য এবং সারল্যে ভরা। কথা বলা শুরু করলে যে কোনো মানুষের মন জয় করতে পারে। দেবপ্রসাদ বাবু মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন বিবাহের উপযুক্ত করবার জন্য। পাত্রপক্ষ যাতে অপছন্দ না করেন, মেয়ের ভালো ঘরে শিক্ষিত চাকরি করা উপযুক্ত পাত্র পাওয়া যায় তার জন্য। সঞ্জয়ন জেঠুর বাড়ি পৌঁছালো। ওকে এতদিন পর দেখে বাড়ির সকলে খুব অবাক হয়ে যান। দাদারা তো সকলে হুড়মুড়িয়ে তার ঘাড়ের উপর পড়ল বলে। কেউ প্রশ্ন করলো, তুই বেশ বড় হয়ে গেছিস, দিদির বিয়েতে এলি না কেন? আবার কেউ প্রশ্ন করলো, তুই নাকি পড়াশোনায় খুব ভালো, তোর হায়ার সেকেন্ডারি পরীক্ষা নাকি দারুণ হয়েছে। আবার কেউ প্রশ্ন করলো, জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেলে নাকি ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং পড়বি। 3 দাদার প্রশ্নের চাপে সঞ্জয়ন নিজেকে মুক্ত করতে পারলে যেন বাঁচে। এমন সময় তার জেঠু ও জেঠিমা আসেন। জেঠিমা বললেন, আরে ছেলেটাকে একটু জিরোতে দে, এতদিন পরে এসেছে। হঠাৎ বরুণবাবুর চোখ পড়ল সঞ্জয়নের পায়ের দিকে।
জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোর পায়ে কি হয়েছে? সঞ্জয় নিজের পায়ের দিকে তাকিয়ে বলে, ও কিছু না জেঠু, হোঁচট খেয়ে আঙুলটা একটু ছুঁড়ে গেছে। সঞ্জয়ন বাঁধনটা খুলে দেখল যে ওই পাতা দেওয়ার জন্য রক্তপাত সত্যিই বন্ধ হয়ে গেছে। এরপর শাড়ির টুকরো সবার অলক্ষ্যে নিজের পকেটে ভরে নিল। বিকেলে খুদে ভাইপো এবং ভাইঝিদের নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছে। গ্রাম ঘোরার জন্য যত না উৎসাহ, দুটি চোখ যেন কাউকে খোঁজার জন্য তার থেকে বেশি ব্যস্ত। ওদের ছোট ভেবে ইনিয়ে বিনিয়ে নৈসর্গিকের খোঁজ পেতে চাইছে। জিজ্ঞাসা করছে, বুলটি, বুলু, বাবু, তোরা বলতো তোদের গ্রামে কোন মেয়ে শাড়ি পরে স্কুলে যায়? তারা সকলে হেসে লুটোপুটি খেতে খেতে বুলটি বলে, সে তো অনেকে যায়। সঞ্জয়ন যেন একটু আশ্বস্ত হয়ে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, তোরা সবার নাম জানিস? বাবু আগে হাত তুলে বলে, আমি জানি। সঞ্জয়ন বিজ্ঞের মতো বলে, তাহলে সবার নাম বল। বুলু লাফিয়ে বলে ওঠে, সুপ্তি পিসি, মিঠি পিসি, ঝুনু পিসি, রিনি পিসি। সঞ্জয়ন নিরাশ হয়ে বলে, থাক থাক, তোদের আর নাম বলতে হবে না, আসলে ওরা তো সবার ডাক নামটাই জানে। জেঠুর বাড়িতে 8 দিন আছে বটে, নৈসর্গিকের কোনো হদিশ পাচ্ছে না। সঞ্জয়নের তৃষ্ণার্ত চোখ দুটি শুধু নৈসর্গিকের অন্বেষণে, কিন্তু কে দিতে পারে তার অবস্থানের হদিশ? সবার অলক্ষ্যে কাপড়ের ছেঁড়া টুকরো বের করে ভাবছে, জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ পেলাম, এই স্পর্শ আমার প্রেম, এই প্রেম আমার জীবন থেকে যাতে হারিয়ে না যায় তার জন্য আমি নিজেই নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। নৈসর্গিক, তুমি জানতেও পারলে না এই 8 দিন তোমার জন্য আমার বিনিদ্র রজনী কেটেছে। সঞ্জয়ন 8 দিন পর বাড়ি ফিরে এলো। মাস দুয়েকের মধ্যে হায়ার সেকেন্ডারির ফল প্রকাশিত হলো। 1000-এর মধ্যে 850 নম্বর পেয়ে সঞ্জয়ন কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হলো। তারপর 1 মাসের মধ্যে সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে খড়গপুর আইআইটিতে চান্স পেয়ে ওখানে পড়তে চলে যায়। 4 বছর পর পড়া শেষ করেই সঙ্গে সঙ্গে সে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মোটা মাইনে চাকরি পায়। এই কবছরে নৈসর্গিকে এক বিন্দুও ভুলতে পারেনি সঞ্জয়ন। নৈসর্গিক কোনো রকম টেনে টুনে হায়ার সেকেন্ডারি পাশ করবার পর কলেজে পড়ছে। গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা সামনে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নৈসর্গিক হায়ার সেকেন্ডারি পাশ করবার পর থেকে দেবপ্রসাদ বাবু পাত্রপক্ষের আনাগোনা আরম্ভ করে দিয়েছেন, কিন্তু নৈসর্গিক কোনো পাত্র পছন্দ করে না। পাত্রপক্ষকে দেখার পর ভেঙচি কাটে আর উপহাস করে। বাবা মাও এই বিয়ের ব্যাপারে আর বেশি কিছু বললেন না, তাই তার সিদ্ধান্ত গ্র্যাজুয়েট হওয়ার পর সে চাকরি করবে। কিছুদিনের মধ্যে নৈসর্গিক কলেজের পরীক্ষা শেষ হয়ে গেল। সময় আর কাটছে না। সময় কাটানোর জন্য লাইব্রেরি থেকে বাংলা গল্পের বই নিয়ে এসে পড়ছে। নতুন গান শেখা শুরু করেছে। একদিন এক বিকেলে নৈসর্গিক উদাস হয়ে জানলার ধারে বসে জানলা দিয়ে এক ফালি আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অনেকগুলো বছর পরে মনে পড়ছে সঞ্জয়নের কথা। ওই অপরিচিত ছেলেটা তো আমার নাম জানতে চেয়েছিল, কিন্তু আমার তো তার নাম জিজ্ঞাসা করা হয়নি। ওই অপরিচিতকে দেখে মনে হয়েছিল শহরের ছেলে, কাদের বাড়িতে বা এসেছিল। গভীর ভাবনায় নৈসর্গিকের মনটা ডুবে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত নৈসর্গিক অন্য ছেলের ছোঁয়া পায়নি। সেই স্পর্শে সেদিন নৈসর্গিকের মনে কোনো প্রেমের অনুভূতি জন্ম নেয়নি। তবে আজ এতদিন পরে তার কথা মনে পড়ছে কেন? সঞ্জয়ন বাইরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে বলে অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়েছে। কাছাকাছি দীঘা থেকে বন্ধুদের সঙ্গে 2 দিন কাটিয়ে আর ভালো লাগছে না। তার যেন অন্যভাবে সময় কাটাতে ইচ্ছে করছে। বাড়িতে কাকা কাকিমা বিয়ের জন্য একটু চাপ দিচ্ছেন। ইচ্ছে করছে কদিন দেশের বাড়িতে জেঠু জেঠিমা ও দাদাদের সঙ্গে দেখা করে আসি।
নিজের চিন্তাভাবনা থেকে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবারও বেশ কয়েক বছর পর এইবারেও অনেক পরিবর্তন। রাস্তাঘাট আর লাল মোরামে মোড়া নয়, পাকা হয়েছে। কোনো কোনো বাড়িঘর একতলা থেকে দোতলা হয়েছে। তবে 3 মাথার মোড়ের দোতলা বাড়িটি যেমন রংচঙে দেখেছিল ঠিক তেমনিই আছে। রাস্তার দুধারে ছোট ছোট দোকানও হয়েছে। রাস্তার মানুষজন গন্তব্যে পৌঁছাবার জন্য ভ্যান চালু হয়েছে। বাস থেকে নেমে ইচ্ছাকৃতভাবে 3 চাকার যানে না চেপে আজ সঞ্চয়নের হাঁটতে ইচ্ছে করছে। হাঁটতে হাঁটতে হোঁচটে জায়গাটার কাছে এসে নৈসর্গিকের কথা মনে পড়ল। তার সেই কোমল হাতে সযত্নে বনলতার পাতা দিয়ে সেই রক্ত ঝরানো পায়ে নিজের শাড়ির আঁচলের টুকরো বেঁধে দেওয়া। ঠোঁটের কোণে মুচকি হেসে হাঁটতে শুরু করলো। চাকরি পাওয়ার পর জেঠুর বাড়িতে সঞ্চয়নের প্রথম আসা, তাই কাঁধে ঝোলানো বড় ব্যাগ এবং হাতে মিষ্টির প্যাকেট। বাড়ির সবার জন্য কিছু না কিছু উপহার নিয়ে এসেছে। সঞ্চয়নকে দেখে শুধু জেঠু জেঠিমা নয়, দাদারা বৌদিরা এবং ভাইপো ভাইজি সকলে খুব খুশি। স্কুল ছুটি থাকায় বাচ্চারাও সবাই বাড়িতে উপস্থিত। বুলটি বুলু বাবু অনেকটাই বড় হয়েছে। ওরা এখন উঁচু ক্লাসে পড়ছে, বেশ সমজদারও হয়েছে। ওরা ছোটকা বলে সঞ্চয়নের গায়ে ঝাঁপিয়ে পড়েছে। বিকেলে নদীর পাড়ে বেড়াতে যাবে বলে বুলটি বুলু বাবু ছোটকাকে নিয়ে ব্যস্ত। এখন নদীর পাড় দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা হয়েছে। পাড়ে বসবার জন্য সুন্দর সিটও বানিয়ে দিয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে। তাই নদীর পাড়ে বেশ ভালোই মাঝবয়সী ছেলে মেয়ে থেকে বয়স্কদেরও ভিড় হয়। বিকেল হলেই বিভিন্ন রকমের খাবারের দোকানও বসে। তাই নদীর পাড় এখন ছোটোখাটো বেড়াবার জায়গা। পাড়ে উঠতে যাবে এমন সময় সঞ্চয়ন দেখে একটি মেয়ে তানপুরা বাঁ হাতে আগলে এগিয়ে আসছে। সঞ্চয়নের সঙ্গে মেয়েটার একবার চোখাচোখি হলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দুজনেই একবার পিছন ফিরে তাকালো। এবারেও দুজনের দৃষ্টি এক হলো। সামনের দিকে ফিরে সঞ্চয় নিজের মনে বলে উঠল, নৈসর্গিক। বুলটি হেসে বলে, ও তো রিনি পিসি। সঞ্চয়ন একটু থমকে দাঁড়ালো। তারপর হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, ও কোথায় থাকে? বুলটি বলে, ওই যে 3 মাথার মোড়ে দোতলা পাকা বাড়িটা দেখছো ছোটকা, ওইটা রিনি পিসিদের বাড়ি। সঞ্চয়ন বেরিয়ে এসে রিনিকে বিয়ে করবার প্রস্তাবটা দাদা বৌদির কাছে প্রথমে বলে। দাদারাই বললেন, রিনি তো সহজে কোনো পাত্রকে পছন্দ করতে চায় না, ও কি বিয়েতে রাজি হবে? প্রস্তাব নিয়ে প্রথমে বরুণবাবু দেবপ্রসাদ বাবুর বাড়িতে যান। দেবপ্রসাদ বাবু আগেই শুনেছিলেন বরুণ বাবুর মেজ ভাই অর্থাৎ অরুণ বাবুর ছেলে খুব ভালো চাকরি করেন। উনি বললেন, যেহেতু ছেলে শহরে মানুষ তাই আমরা আর প্রস্তাব পাঠাইনি। তার ওপর মেয়ে দেখছি কোনো ছেলেকে পছন্দ করছে না। ঠিক আছে, আপনাদের তরফ থেকে যখন প্রস্তাব এসেছে মেয়ের সঙ্গে আলোচনা করে জানাচ্ছি। আমাদের একদিন সময় দিন। দেবিকা দেবী মেয়ের কাছে গিয়ে বললেন, ছেলের নাম সঞ্চয়ন, তোকে বিয়ে করবে প্রস্তাব নিয়ে এসেছে। তোর তো আবার কোনো ছেলেকে মনে ধরে না, কি বলবো বল। রিনি একটু ভেবে বলে, হ্যাঁ বলে দাও, তবে আমি পাত্র দেখব না এবং কথাও বলবো না। কথাটা শুনে দেবপ্রসাদ বাবু এবং দেবিকা দেবী তো বুঝে উঠতে পারছেন না। ভাবছেন, মেয়ের আবার কি হলো রে বাবা। ওনারা বরুণ বাবুদের বাড়িতে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করে বলেন, মেয়ে প্রস্তাবে রাজি আছে, তবে আমার মেয়ে বিয়ের আগে ছেলের সঙ্গে দেখা করতে রাজি নয়। সঞ্চয়ন ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন তরুণবাবু ও তিস্তা দেবীর কাছে খবর পাঠানো হয়। ওনারা এসে বিয়ের দিনক্ষণ সব পাকা করেন। দুই বাড়ির বিয়ের কেনাকাটা জোর কদমে চলছে। দুই বাড়িতে খুব আনন্দ। যেহেতু বিয়ের মাসখানেক বাকি তাই সঞ্চয়ন বাড়ি ফিরে যায়। এর মধ্যে নৈসর্গিকের বিএ ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে। 40% নম্বর পেয়ে কোনো রকম পাশ করেছে।
বহু ব্যস্ততার মধ্যে দুটো বাড়ির 1 মাস সময় যে কোথা দিয়ে কেটে গেল, অবশেষে বিয়ের দিন উপস্থিত। মহা সমারোহে বিয়েও হয়ে গেল, কিন্তু বর কনে কেউ কারোর সঙ্গে কথা বলছে না। অনেকের চোখ কিন্তু এড়ায়নি, কিন্তু কেউ কিছু প্রশ্নও করছে না। পরের দিন নৈসর্গিক শ্বশুর বাড়ি চলে এলো। আজ কাল রাত্রি, পরের দিন বিকেলে রিসেপশন। কাল রাত্রিতে বর কনে কেউ কারোর মুখ দেখবে না। রিসেপশনের পর্ব মিটে যাওয়ার পর কনেকে ফুলসজ্জার সাজে ঘরের সাজানো ফুলের খাটে বসানো হলো। সঞ্জয়ন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর নৈসর্গিকের শাড়ির আঁচলের টুকরো চোখের সামনে ধরে, বলে, এই আমাদের প্রেমের 6 বছরের সাক্ষী। নৈসর্গিক চোখটা তুলে আবার নামিয়ে নেয়। মুখে কিছু বলছে না, শুধু দুকাল বেয়ে জলের ধারা ঝরে পড়ছে। সঞ্জয়ন শুধু মুচকি হাসছে আর বলছে, তুমি আমার চোখের সামনেই ছিলে, কিন্তু নাগালের বাইরে। আচ্ছা, তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে না কেন? নৈসর্গিক মুখ নিচু করে বলে, আমি আগে তোমাকে দেখেছি। এবার সঞ্জয়ন ভাবছে, তার মানে আমি কেন ওর কাছে যাইনি, এই জন্য ওর মনে অভিমানের পাহাড় জমে আছে। এবার পাহাড়টা ডিঙিয়ে ওর কাছে পৌঁছাতে হবে। নত মুখে বসা অভিমানী কনের চিবুকে সঞ্জয়ন তার প্রথম প্রেমের চিহ্ন এঁকে দেয়। নৈসর্গিক লজ্জায় লাল হয়ে ওঠা নিজের মুখটা দুহাত দিয়ে ঢেকে নেয়। এবার সঞ্জয়ন মুচকি হেসে নৈসর্গিকের কানের কাছে মৃদু স্বরে বলে, আগের এতগুলো পাত্র তোমার পছন্দ হলো না কেন? সবগুলো কি তোমার 40%-এর মতো? নৈসর্গিক হেসে সঞ্জয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে।